সেই কবে মান্না দে গিয়েছিলেন এ তো রাগ নয় গো, এ যে অভিমান। কেন হঠাৎ এই গানটার কথা মনে পড়লো এতদিন পরে? গানটার কথা মনে পড়লো ফলতা বিধানসভার রেজাল্ট বেরোনোর পর। মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে এলেন না, তিনি ফেসবুক লাইভ করলেন। আর সেখানে আমরা এক অভিমানী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখলাম, যার গলায় প্রচুর ক্ষোভ, বিক্ষোভ। কিন্তু তৃণমূল নেত্রীর যে স্ট্রিট ফাইটার পুরনো ঝাঁঝটা সেটা ছিল না। একদিকে তৃণমূলে মুষল পর্ব চলছে, প্রত্যেক দিন নতুন সরকারের কোনো না কোনো খবর হেডলাইন হচ্ছে, তৃণমূল ক্ষয়ছে। আর ঠিক সেই পরিস্থিতিতে মনে হলো অবিকল সেই মান্নাদের গানের লাইনটা যেন ব্যাকগ্রাউন্ডে বাজছে, একটু কান পাতলে শোনা যাবে। কিন্তু কেন এমন হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানালেন খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এবার থেকে তিনি নাকি আর কোনো বাংলা মিডিয়ার সামনে আসবেন না, কারণ সব মিডিয়াই, নিউজ মিডিয়া, তারা নাকি গদি মিডিয়া হয়ে গেছে। ভারী অভিমানের কথা। তাহলে উপায় কি হবে? পাবলিক অ্যাড্রেস সিস্টেম কি হবে? হাজার হলেও তিনি এখনও রাজ্যের বিরোধী দলনেত্রী। পাবলিক অ্যাড্রেস সিস্টেম বলতে এবার তার যেটা সঙ্গে থাকবে সেটা হচ্ছে ফেসবুক লাইভ। তিনি জনতা জনার্দনকে অ্যাড্রেস করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাহলে কি এবার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন দিদি? আজ এই সব কিছু নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। ইউটিউবে বা ফেসবুকে যেখানেই আপনারা ভিডিও দেখুন না কেন, আপনাদের নিশ্চয়ই মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটারদের জীবন বোধহয় ভারী অদ্ভুত। তারা নিয়মিত আসেন, ক্যামেরার সামনে কথা বলেন, অনর্গল কথা বলে যান। কখনো তা আপনাকে ভাবায়, কখনো তা আপনাকে হাসায়, কখনো তা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যায়। এই সব কিছুই তো কন্টেন্ট ক্রিয়েটারের কাজ। আর রাজনীতিবিদদের কাজটা একটু আলাদা, সুতরাং তাদের প্ল্যাটফর্মগুলোও আলাদা। এই যেমন ধরুন না, আমাদের দেশে বিরোধীদের একটা বড় ব্লক যেমন বারবার সোচ্চার হয় গদি মিডিয়া, গদি মিডিয়া, গদি মিডিয়া বলতে আপনার সামনে, ঠিক তেমনি আমাদের এখানে একটা পশ্চিমবঙ্গে এতদিন একটা দিদি মিডিয়া ছিল। আবার একটা প্যারালাল মিডিয়াও আছে, জানেন তো, ওই যে যেরকম বলে না যে আজকাল মেটাভার্স বা প্যারালাল ইউনিভার্স, সেখানে ঠিক সেরকম সোশ্যাল মিডিয়াতেও একটা অন্য জগৎ আছে। এখন প্রশ্নটা হলো, হঠাৎ রাতারাতি কী এমন হয়ে গেল যে স্বয়ং দিদির রীতিমতো ভক্তি শ্রদ্ধা চটকে গেল গদি মিডিয়ার বদলে দিদি মিডিয়ার ওপর থেকে? হঠাৎ কেন তিনি দিদি মিডিয়ার মধ্যে গদি মিডিয়ার ছাপ দেখছেন? সেই একটা পুরনো কবিতা ছিল, কেউ কথা রাখেনি। মাঝে মাঝে মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সেশনটা, আমি জানি না ওটাকেও সাংবাদিক বৈঠক বা এরকম কিছু বলা যায় কি না, ওই একটা অবিকল কলার টিউন, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি কেন? তাহলে আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন। হ্যাঁ, তখন এই অধম বাংলা মেন স্ট্রিম যে সংবাদ মিডিয়া তার অংশ ছিল। তো আমরা তখন কাজ করছি। কেউ পলিটিক্যাল সাংবাদিক, কেউ ক্রাইম বিট করেন, কেউ হয়তো কর্পোরেশন বিট করেন, কেউ হাইকোর্ট বিট করেন, ঠিক তেমনি কেউ স্পোর্টস, কেউ আবার বিনোদনের বিট করেন। এই রকম বিভিন্ন বিট ভাগাভাগি থাকে সবসময় সাংবাদিকদের মধ্যে। মিডিয়ায় এগুলো খুব চালু কথা বলতে পারেন, জার্গন বলা হয় না, অনেকটা সেরকম। এই দিদি মিডিয়া যে টার্মটা বারবার আপনাদের সামনে বলি, এটার সূত্রপাত কবে থেকে হলো জানেন তো? মানে এর শুভ মহরত বা অশুভ মহরত যাই বলুন না কেন, 2014-এ। অর্থাৎ 2011 থেকে 2014 মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলের প্রথম 3 বছরের শাসনকাল, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো এত প্রকটভাবে দেখিনি। হয়তো আড়ালে আড়ালে, অন্তরালে আস্তে 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 তার একটা ব্লু প্রিন্ট রেডি করা হচ্ছিল।
2014 থেকে মোডাস অপারেন্ডিটা পাল্টে দিলেন। কিভাবে মোডাস অপারেন্ডিটা পাল্টে গেল? আমরা দেখলাম দিদির ছোঁয়ায় কি না হয়। রাতারাতি কলকাতার এই সমস্ত মিডিয়া হাউসগুলোর মাথায় যারা বসেন, একদম টপ ম্যানেজমেন্ট বলতে পারেন, তারা চেঞ্জ হতে শুরু করলো। অবশ্য সেই চেঞ্জগুলো কীভাবে হয়েছিল, তার অভিঘাত কীরম ছিল, কতটা নাটকীয়তা ছিল, সেগুলো নিয়ে যদি কোনো দিন আপনাদের সামনে গল্প করতে বসি, তাহলে বোধহয় একটা ভিডিও যথেষ্ট নয়, হয়তো একটা দিনও কেটে যেতে পারে। এমন এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি, অবিশ্বাস্য লেগেছে জানেন তো, কিন্তু তারপর বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমরা দেখেছি খুব অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস। একটা সময় বাম আমলে বলা হতো, মানে বামেদের এটা স্লোগান ছিল, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ সেরা, ভারতের সেরা, দেশের মধ্যে 1 নম্বরে। এখন বিষয়টা হচ্ছে, ধান চাষে পশ্চিমবঙ্গের এই যে শিরোপা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাল্টে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ধান বা অন্যান্য চাষ, আলু চাষি, তাদের কি পরিণতি হলো, তাদের জীবনে আলো ছিল না অন্ধকার নেমে এলো, সেগুলো তো অন্য আলোচনা। কিন্তু আমরা একটা চাষ হতে মারাত্মকভাবে দেখলাম, পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম, বঙ্গজ মিডিয়াতেও দেখলাম। সেটা হচ্ছে মধ্য আর নিম্ন মেধার চাষ। হ্যাঁ, একদম দায়িত্ব নিয়ে আজকে আপনাদের এই কথাটা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এর আগের জমানায়, বাম জমানাতেও নিশ্চয়ই এই ধরনের প্রভাব ছিল। সেগুলো নিয়ে অবশ্যই আমাদের এই ভিডিওতে যখন আলোচনা এগোবে আসবো। কিন্তু একটু 2011 থেকে আগে ঘটনাটার দিকে তাকাই। আমরা হঠাৎই দেখলাম রাতারাতি, ধরুন কেউ বড়জোর লাইটের তার বওয়ার যোগ্যতা রাখেন, আমি কোনো পেশাকে ছোট করছি না, কেউ হয়তো লাইটম্যান, তারা রাতারাতি সুপারম্যান, স্পাইডারম্যানের মতো এক একটা টিভি চ্যানেল, কোনো খবরের কাগজ, তাদের মাথায় বসতে শুরু করলেন। তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সাংবাদিকতার যোগ্যতা, তারা খবর খোঁজার ক্ষেত্রে আদৌ ভুঁইফোর না তাদের কোনো একটা ইতিহাস আছে, সেসব দিকে কেউ মাথা ঘামালো না। হঠাৎ এই পরিবর্তনগুলো হতে শুরু করলো, রাতারাতি হতে শুরু করলো। যারা যোগ্য তাদের সরিয়ে দেওয়া হলো কয়েক ঘন্টার মধ্যে, প্রতিবাদের কোনো জায়গা রাখা হলো না। একেবারে উপর থেকে, ওই যে বললাম এয়ার ড্রপ হয় যেরমভাবে, এনএসজি কমান্ডোরা নামেন কোনো অপারেশন করতে, ঠিক সেরমভাবে অ্যাপাচে চপার থেকে, হেলিকপ্টার থেকে যেরম তারা নেমে আসেন, ঠিক তেমনি ওপর থেকে এক একজন মূর্তিমান উদয় হলেন। তারা এক একটা চ্যানেল, এক একটা জায়গায় একেবারে নৈবেদ্যের নাড়ুর মতো বসে পড়লেন। এখন এই বসে পড়াতেই তো সবটা সীমাবদ্ধ রইল না। তারা বসলেন, তাদের সমস্ত পারিষদরা, সভাসদরা, তারাও সেই টপ ম্যানেজমেন্টগুলোয়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন পোর্টাল, বিভিন্ন জায়গাতে তারা সেই জায়গাগুলো রাতারাতি নিয়ে নিলেন। অতএব সেই চেয়ারগুলোয় যারা বসেছিলেন, মিউজিক্যাল চেয়ারে, তাদের সবাইকে জায়গা ছেড়ে দিতে হলো, সে তিনি যতই যোগ্য হন না কেন। এখন এই সব কটা পরিবর্তন মিউজিক্যাল চেয়ারে, সবই যে শুধু যোগ্যতার মানে হচ্ছিল তা তো একেবারেই নয়, বুঝতেই পারছেন এতক্ষণ আমার কথা শুনে। এই সব পরিবর্তনগুলোই হতে শুরু করলো শুধুমাত্র একজন নেত্রী এবং তার দল, তাদের সুবিধে পাইয়ে দিতে। হ্যাঁ, তার কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া থাকলে তাদের যে শক্তি থাকে, তাদের যে ক্ষমতা থাকে, তাদের যে সমালোচনা করার অস্ত্রটা থাকে, সেটাকে ভোঁতা করে দেওয়াই ছিল মূল লক্ষ্য। এমন একটা সিস্টেম তৈরি করা, যে সিস্টেমটায় সব কিছুই চলবে দিদির প্রসাদে। কালীঘাট থেকে ঠিক হয়ে যাবে কোন নিউজ রুমে, কোন অফিসে সকালের এডিটোরিয়াল পলিসিটা কি হবে, সন্ধ্যে 6টায় কোন শোটা হবে, কোন টপিকে রাত 9টার চৌপাল বসানো হবে। আর রাজনৈতিক খেউড় সে তো ভালোই জমবে, তৃণমূল বনাম সিপিএম বনাম বিজেপি করে রাতারাতি অনেকটাই টিআরপি বাড়িয়ে নেওয়া যাবে। এই কাজগুলো করার জন্যই সম্ভবত এই সমস্ত লাইটম্যান, ওই সুপারম্যান, স্পাইডারম্যান, এদের আমদানি করা হলো রাতারাতি। এখন বিষয়টা হচ্ছে, এত দূর শোনার পর এই ভিডিওটা দেখতে দেখতে যে কোনো তৃণমূল সমর্থক যারা
এখনও নিজেদের তৃণমূল সমর্থক দাবি করেন, তাদের হয়তো মনে হতে পারে যে আমি আজকে এই কথাগুলো কেন বলছি, বিজেপি ক্ষমতায় এসেছে বলে তার জন্য কি বলতে পারছি? হ্যাঁ, সেটা কিন্তু খানিকটা অবশ্যই অস্বীকার করব না, বলতে পারছি। কেন জানেন তো? এই কথাগুলো আমি খুব নিশ্চিত যে আমি যদি 4 মের আগে বলতাম, বা 2025-এর 4 মে বা 2024-এর 4 মে বলতাম, তাহলে হয়তো কোনো গাঁজা কেস বা কোনো এই ধরনের বিভিন্ন পেটি কেস নিয়ে হয়তো খাকি বাহিনীকে রাত্রির 2:30-টের সময় বাড়িতে পাঠিয়ে দেওয়া একটা আশঙ্কা ছিল, বা হয়তো এই কথাগুলো বললে টিক 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 খেলা হবে ট্রিটমেন্ট, পথে ঘাটে বাজার করতে বেরোলে, রাস্তায় হাঁটলে, চললে হয়তো কপালে জুটতে পারত। কিন্তু তার জন্য সাংবাদিকরা যে খুব ভয় পান বা তাঁরা এই ঘটনাগুলোকে তাদের প্রফেশনাল হ্যাজার্ডের বাইরে অন্য কিছু গুরুত্ব দিয়ে দেখেন, আমার মনে হয় না। কারণ এই দিদি মিডিয়ার যে চেহারাটা নিয়ে আজকে আমরা কথা বলছি, সেখানে কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন বা চেয়েছিলেন সিস্টেমের মধ্যে থেকে প্রতিবাদ করতে, তাদের খুব করুণ পরিণতি হয়েছিল। তাদের কখনো কাউকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কখনো তাদের পেশা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার এমনও কিছু বন্ধু আছেন যাদের আমি প্রাক্তন বলি না, যারা আমার প্রাক্তন সহকর্মী, এখন হয়তো তারা অন্য ভূমিকায় আছেন, তাদের হাজতবাস পর্যন্ত করতে হয়েছে, ভাবতে পারেন, শুধুমাত্র এই সিস্টেমগুলো মেনে নিতে না পারার জন্য। আবার এমন অনেকজন আছেন যাদের সঙ্গে হয়তো ওই যে বলছিলাম প্রথমে, বিটগুলো হয়, ক্রাইম বিট, স্পোর্টস বিট, আইনের বিট, সেগুলোর বাইরেও অনেকে তো চেনা মুখ হয়ে যান একই হাউসে বা অন্য হাউসে কাজ করতে করতে, হয়তো বিভিন্ন কর্মস্থলে বারবার দেখা হয়। সেই রকম বহু চেনা মুখের অনেক করুণ পরিণতি দেখেছি যে তাঁরাও বহু হাউসে আর ডাক পাচ্ছেন না, তাদের একটা হাউস থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটা অলিখিত ব্যান, একটা অচেনা নিষেধাজ্ঞা তাদের ওপর জারি হয়ে গেছে। আগে আমরা শুনতাম, হলিউড মুভিতে দেখতাম, জানেন তো, ওই বাউন্টি বলা হতো মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াইল্ড ওয়েস্ট মুভিগুলোতে, কারুর নামের হুলিয়া জারি করে তলায় একটা অঙ্ক দেওয়া থাকতো যে অমুককে কোতল করে দিতে পারলে এত টাকা পুরস্কার। এটাও অনেকটা সেরকম বলতে পারেন, মানে কাউকে মিডিয়াতে আর চিহ্নই রাখবো না, পুরো নিশ্চিহ্ন করে দেবো। কিন্তু পৃথিবী পাল্টে গেছে, 2020, 21, 25, 26, পৃথিবী তো এখন অনেক অপশান আপনার হাতে তুলে দেয়, প্যারালাল মিডিয়াও একটা অপশান। তাই তারাও কেউ হয়তো ফেসবুক, কেউ হয়তো ইউটিউব বেছে নিয়েছেন তাদের বক্তব্যগুলো রাখার জন্য। নিরন্তর তারা এই লড়াইটা লড়ে গেছেন, কখনো তাদের হাজতবাস হয়েছে, কখনো তাদের বাড়ির সামনে বোমা পড়েছে, কিন্তু তারা তাও লড়াইটা ছাড়েননি। এখন তারা অনেকেই হয়তো একটা অন্য শ্লাঘা অনুভব করতে পারেন। কিন্তু আজকে আমি শুধু একজন বা কোনো ইন্ডিভিজুয়ালের নাম বলতে আসিনি। যাই হোক, একটু প্রসঙ্গান্তরে চলে গিয়েছিলাম আবেগে। এবার একটু তৃণমূলের এই যে মোডাস অপারেন্ডি, তার পূর্বসূরীরা কী করেছিল, অর্থাৎ বামেরা কী করেছিল, সেটার দিকেও তাকানো যাক। কেমন ছিল বাম আমলের শেষ দিকের বাংলা মিডিয়া? এই মিডিয়ার এত বারবারন্ত, সেটা বামেদের শুরুর সময় তো ছিল না। হাতে গোনা কয়েকটা কাগজ, টিভি বলতে সরকারি দূরদর্শন, রেডিও বলতে অল ইন্ডিয়া রেডিও। এর বাইরে বামেদের একদম শেষ দিকে, যখন আস্তে আস্তে প্রতিদিনের নিউজ, প্রতি ঘন্টার নিউজের সঙ্গে বাঙালির পরিচিতি হয়ে গেছে, ততদিনে বেশ কিছু জিনিস বাঙালি অব্যক্ত থাকলেও, না বলা থাকলেও, না লিখিত থাকলেও জানতো, জানেন তো। ওই যেমন পাড়ায় পাড়ায় একটা বাঁশ লাগিয়ে লাল জাল ঘেরা বক্সের মধ্যে গণশক্তি টাঙানো থাকতো রোজ, মেহনতি মানুষের হাতিয়ার, পড়তে হয় রোজ। সবাই জানতো যে গণশক্তি পার্টির মুখপাত্র, কিন্তু আমরা যারা মিডিয়ায় থাকতাম তারা আরও একটু বেশি জানতাম। আমরা জানতাম যে আকাশ বাংলা বা 24 ঘন্টার মতো বেশ কিছু সংস্থা আছে, যেখানে হয়তো বেশ কিছু বাম মতাদর্শের সাংবাদিকরা কাজ করেন, মিডিয়া কর্মীরা কাজ করেন, কিন্তু ওই পর্যন্তই।
তখন আজকাল, প্রতিদিন, এমনকি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর মতো বিভিন্ন পত্রপত্রিকাতেও এই অংশগুলো ছিল। এই যে বাস্তুতন্ত্রের কথা বারবার বলি, বাম বাস্তুতন্ত্র, তাদের একটা প্রত্যক্ষ উপস্থিতি সেখানে ছিল। বামেদের ছিল, অতি বামদের ছিল। আমার মনে পড়ে আমার পুরনো চ্যানেলে ঠিক যখন 2009 লোকসভায় সিপিআইএমের প্রথম ভাঙনের চিহ্ন দেখা গেল, আর বোঝা যাচ্ছিল যে 2011 বিধানসভায় পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন প্রবলভাবে। রাজ্যের মানুষের মুখে সেই ভাইবটা ফুটে উঠছে। সেলিব্রিটিরা, বিদ্বজ্জনরা, জ্ঞানীগুণীরা, তারা সবাই পরিবর্তনের ডাক দিচ্ছেন। ঠিক সেই সময় একটা নিঃশব্দ পরিবর্তন চোখের সামনে দেখেছিলাম। আমাদের গড়িয়াহাটের তখনকার অফিসে হঠাৎ দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস আউট করে আসা বেশ কিছু বামমনস্ক, তীব্র বামমনস্ক, তারা হঠাৎ রিক্রুটেড হলেন ডেস্কে। সংবাদপত্রে বা মিডিয়াতে এই যারা ডেস্ক জব করেন তাদের আপনারা হয়তো ক্যামেরার সামনে দেখতে পান না, কিন্তু তাদের উপস্থিতিগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। অনেক সময় আপনার পছন্দের অ্যাঙ্কার বা চ্যানেলের ফেস হিসেবে আপনি যাদের দেখেন, তাদের অনুষ্ঠানগুলোয় যে কথাগুলো তারা বলেন, সব সময় যে সব লাইন, সব কটা শব্দ তারা নিজেরা উচ্চারণে বলছেন তা কিন্তু নয়। অনেক কিছু ওই ডেস্ক পার্সনরা লিখে দেন। এগুলোর অনেক টেকনিক্যালিটিস থাকে। অনেক শোয়ের মুখবন্ধটা তারা লিখে দেন। এমনকি শোয়ের মধ্যে আপনারা যে ছোট ছোট স্টোরিগুলো চলতে দেখেন ভিডিওতে, সেগুলোকে টিভির টার্মিনোলজিতে আমরা প্যাকেজ বলি। এই প্যাকেজগুলো ওই ডেস্ক পার্সনরা লেখেন। ঠিক তেমন খবরের কাগজের ক্ষেত্রে আপনারা সব খবর তো আর বাইলাইনে পড়েন না, ফলে রিপোর্টার, কোন রিপোর্টার সেই ঘটনাস্থল থেকে রিপোর্ট করছেন তার নামটা জানতে পারেন না। অনেকগুলো ডেস্ক কপি হয় বা নিউজ ব্যুরো এরকম ভাবে লেখা হয় খবর। সেই ধরনের ক্ষেত্রে এই রোলগুলোতে আমরা দেখতে পেলাম যাদবপুর থেকে সদ্য জাস্ট এসএফআই এর পাইপলাইন থেকে বেশ কিছু নতুন মুখকে বাংলা মিডিয়ায় পাম্প করা হচ্ছে। থাকতেই পারে, আগেও তো বামপন্থীরা ছিলেন প্রবলভাবে, এখনও আছেন, প্রচুর প্রচুর সংখ্যায় আছেন। এই বাস্তুতন্ত্র কিন্তু এখনও অটুট। এটাও কিন্তু এই নতুন সরকার কি সিদ্ধান্ত নেয় এই বাস্তুতন্ত্রকে নিয়ে, সেটাও খুব ইন্টারেস্টিং একটা, কিন্তু সেটা আজকে আমাদের ভিডিওর টপিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের থেকে শেখা এই যে সিস্টেমটা, সেটাকে কি চমৎকার ব্যাচেলার্স থেকে মাস্টার্সে নিয়ে গেলেন। জানেন তো কেন বলছি কথাটা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে এই তন্ত্রকে কত নিখুঁতভাবে ব্যবহার করা যায়। প্রথমে তিনি কি করলেন? মাথা দখল করলেন। না, সব হাউসের সবাইকে চেঞ্জ করতে হবে না, প্রথমে আগে মাথাগুলো দখল করে নাও। অর্থাৎ নৈবেদ্যের ঠিক মাথায় যে ফলটা আপনি বসিয়ে দেবেন, যে নাড়ুটা বসিয়ে দেবেন, সেটা যদি একদম আপনার কালীঘাট ফ্যাক্টরি থেকে আপনার হাত থেকে আসে, তাহলে বাকি প্রসাদটা তো খুব সহজেই দখল করে নেওয়া যাবে। হয়তো 2 মাস সময় লাগবে, 6 মাস সময় লাগবে, তারপরে পুরোটা সাফাই অভিযান করে দেওয়া যাবে। যারা প্রতিবাদ করতে পারে, যারা কথা বলতে পারে, যারা স্বাধীন চেতা মনোভাব রাখতে পারে, যারা অপ্রিয় প্রশ্ন করতে পারে, তাদের মুছে দেওয়া যাবে, নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। ঠিক সেটাই শুরু হয়েছিল। নিচু তলার এই যে তন্ত্রটা মমতা বন্দ্যোপাধ্যায় যার রিমোটটা হাতে নিলেন, সেখানে খুব স্পষ্ট একটা ন্যারেটিভ চলে এলো, অলিখিত ন্যারেটিভ দিদি মিডিয়ায়। আপনাকে সারভাইভ করতে গেলে, বেঁচে থাকতে গেলে, ডারউইন যেমন বলেছিলেন না, সারভাইভাল অফ দ্য ফিটেস্ট, এখানে দাঁড়িয়ে গেল আপনাকে প্রো দিদি হতে হবে আর অ্যান্টি মোদি হতে হবে। কি অদ্ভুত! ভাবার চেষ্টা করুন। একজন তৃণমূলী বা হয়তো ছাত্র পরিষদের ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, তিনি দিব্যি সেখানে চা খেতে খেতে, সিগারেট খেতে খেতে গল্প করেন। এমন একজন বামপন্থীর সঙ্গে বা অতি বামপন্থীর সঙ্গে, সেই অতি বামপন্থী বা বামপন্থীও জানেন যে তার দল এই মুহূর্তে রাজ্যে মার খাচ্ছে, রাস্তায় মিছিলে, বিক্ষোভে, গ্রামে গঞ্জে মার খাচ্ছে, কিন্তু তারা দুজনে একসঙ্গে সিগারেট খাচ্ছেন, তার কারণ বিজেপিকে আটকাতে হবে। কি অদ্ভুত ইকুয়েশন ভাবুন! বিজেপিকে আটকাতে হবে। বিজেপি এলে এই মৌরসি পাটটা রাতারাতি ভেঙে যাবে।
এইটাই ভয়। হয়তো কোনো বাম নেতা, শীর্ষস্থানীয় নেতা, তার পরিবারের কেউ, তিনিও খুব চমৎকারভাবে এই ইকোসিস্টেমের সঙ্গে মিশে গেছেন। আজকে এরকম প্রচুর গল্প মাথায় আসছে। এখন প্রশ্নটা হলো, এত কথা যখন পশ্চিমবাংলার মিডিয়া নিয়ে বলছি, কেউ তো প্রশ্ন করতেই পারেন। ওই যে বললাম, আমরা সবসময় কমেন্ট থ্রেডটা খালি রাখি। বামেরা আসবেন, বিপ্লব করবেন, গালাগাল দেবেন, রাগ করবেন, তৃণমূলীরা এসে একেবারে আমার কলার চেপে ধরবেন, প্রশ্ন করবেন, বিঁধবেন, তার জন্য তো তৈরি থাকি। তো তারা এসে প্রশ্ন করবেন, দাদা এতক্ষণ এত ভিডিওতে এত কথা বললেন, একটু সর্বভারতীয় মিডিয়া নিয়ে, গদি মিডিয়া নিয়ে তো বলার সাহস হলো না। হ্যাঁ, অবশ্যই সাহস আছে, তাই তো গদি মিডিয়া নিয়েও কথা বলবো। আমরা এই সময়ে সর্বভারতীয় মিডিয়ার চেহারাটা কেমন ছিল সেটা একটু তাকাই। এই যে এখন আপনারা গদি মিডিয়া টার্মিনোলজিটা এত শোনেন, কেন শোনেন? কারণ একটা মিডিয়ার অংশকে নাকি বলা হয় যে তারা সরকারের কোলে বসে আছে, ওখান থেকেই ওই গদি মিডিয়া টার্মটা। তো সেখানেও তো একটু পিছিয়ে যেতে হবে, যেরকম তৃণমূল থেকে আমরা বাম জমানায় পিছিয়ে গিয়েছিলাম। আমরা একটু এনডিএ সরকার 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগের ইউপিএ জমানার দিকে চলে যাই, বা তারও আগে পিছিয়ে যাই। কংগ্রেসের আমলে দেশে সোকল্ড তখনকার গণমাধ্যমের চেহারাগুলো কীরকম ছিল। একটা সময় কিন্তু দূরদর্শনকে আমরা ছোটোবেলায় রাজীব দর্শন হিসেবে শুনতাম বড়দের মুখে। নিন্দুকরা বলতেন, কেন জানেন তো? বলা হতো দূরদর্শনে ওই যে দিনে দুবার খবর দেখানো হতো, একবার হিন্দিতে আর একবার ইংরাজিতে। ওই দুটো খবরেই একটা নির্দিষ্ট ফুটেজের জন্য সময়সীমা ধার্য থাকতো, রাজীব গান্ধীকে দেখাতে হবে। রাজীব গান্ধী রেব্যানের সানগ্লাস পরেছেন, কোন কালারের সাফারি পরেছেন, হেলিকপ্টার থেকে নামছেন, তার দিকে মহিলারা ফুল ছুঁড়ছেন, গাঁদা ফুল, এবং রাজীব গান্ধী হাত নাড়ছেন, বাঁ হাতটা, কোথায় জনসভায় গেলেন, সেগুলো দেখাতে হবে। আমরা জানি না, ছোটোবেলা থেকে দূরদর্শন সম্পর্কে যখন রাজীব দর্শন বলা হতো, বিরোধীরা বলতেন, তারপরে সেই দূরদর্শন চেঞ্জ হয়ে গেল, দূরদর্শনের একটা মেট্রো চ্যানেল এলো, খবরের কাঠামো ভেঙে গেল, এবং তার পাশাপাশি আমরা দেশে একটা এনডিটিভির মতো রেভলিউশন দেখলাম। আমরা দেখলাম আরও অন্যান্য সমস্ত চ্যানেল, বিদেশি ইনভেস্টমেন্ট, সব কিছু এলো, স্যাটেলাইট চ্যানেল এলো। খবর আর দিনে ওই দুবারের রুটিন রইল না, খবর হয়ে গেল প্রত্যেক আধ ঘন্টার একটা রুটিন। আপনি রান্না করতে করতে হয়তো কপালে হলুদটা লেগে গেল, উঁকি মেরে দেখলেন বড় কোনো খবর হয়েছে কিনা, কারণ আপনার ড্রয়িং রুমে সেই সময় হয়তো আপনার হাজব্যান্ড খবর দেখছেন। একজন ছাত্র, সে খুব উৎসাহ নিয়ে খবরের চ্যানেলের দিকে তাকিয়ে থাকে, আর সে মনে মনে ভাবে যে কোনো একদিন এই পেশাটাকে আমি প্রফেশন করব। একজন খেলোয়াড়, তিনি বোঝেন যে তার কীর্তিটা আজ আর শুধু খবরের কাগজের লাস্ট পেজে যাবে না, এটা আর আধ ঘন্টার মধ্যে মানুষজন জেনে যাবেন। এভাবেই তো সেলিব্রিটিরা তৈরি হন। তো সেই সময় কংগ্রেস প্রভাবিত যে সিস্টেম ছিল, অনেকে বলেন, রাজধানীর অনেক সাংবাদিক তারা অভিযোগ করেন, আজকে সমালোচনা করেন, যে সেই রকম মিডিয়া হাউসগুলো থেকে নাকি ফোন ঘুরিয়ে মন্ত্রীদের পোর্টফোলিও ঠিক হতো, জানেন তো? সেই জন্য ওই বড়লাটের মতো আচরণের জন্য তখনকার যারা মিডিয়া চালাতেন, যারা হুজ হু ছিলেন, তাদের বলা হতো লাটিয়েন্স মিডিয়া, বড়লাট সবাই এক একখানা। তো সেখানেও একটা লেফট ইকোসিস্টেম ছিল, বলা বাহুল্য তারাই সেখানে শক্তিশালী ছিলেন দীর্ঘদিন ধরে, শুধু বছর নয়, দশকের পর দশক ধরে। এই সিস্টেমটাই ভাঙতে আমরা দেখলাম এনডিএর প্রথম সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে। আর নরেন্দ্র মোদী যখন 2014 ক্ষমতায় এলেন, তারপর আস্তে 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 এই মিডিয়া থেকে অনেকে বেরিয়ে গেলেন। লাটিয়েন্স মিডিয়ার অনেক চেনা মুখ আস্তে আস্তে সরে গেলেন, তার পরিবর্তে আমরা নতুন মুখেদের পেলাম। অবশ্যই নিন্দুকরা বলা শুরু করলেন, বা যারা মোদী বিরোধী, বিজেপি বিরোধী, তারা বলা শুরু করলেন যে এটাও তো এক ধরনের দখলদারি। গদি মিডিয়া টার্মটা এলো আমাদের সামনে। আর উল্টো দিকে আমরা কি দেখলাম? ক্রমশ টিভি থেকে ইউটিউবে সরে গেলেন বেশ কিছু চেনা মুখ, রাবিশ কুমার, অভিসার শর্মা, আরফা খানুম শেরওয়ানি। অবশ্য যাকে আমি ইদানিং তার প্রতিবেদনগুলো দেখে মজা করে বলি একতরফা খানুম শেরওয়ানি, কারণ তিনিও তো একতরফাই সব কিছু বলেন আর একতরফাই দেখতে পান। আমরা আকাশ ব্যানার্জিকে দেখেছি দেশভক্ত হিসেবে, এটাই তার ব্র্যান্ডিং।
আর ধ্রুব রাঠির মতো কিছু মানুষজন তো আছেন যারা সাংবাদিকতা কখনো না করেও প্রায় বলা যেতে পারে ভারতের একটা বেশ কিছু অংশের মানুষজন যারা এই সরকারের বিরোধী, কেন্দ্র সরকারের বিরোধী, তাদের কাছে রীতিমতো আইকন, যারা জার্মানিতে বসে, বার্লিন, হ্যামবার্গ, বনে বসে ঠিক করে দেন ভারতের রাজনীতি কিভাবে চলা উচিত। অবশ্য সেই মানদণ্ড নিয়ে আপনি প্রশ্ন চাইলে তুলতেই পারেন, কিন্তু আমার বলার আজকে যেটা লক্ষ্য সেটা কিন্তু একটু অন্য। এই মানুষগুলো টেলিভিশন থেকে সরে যাওয়ার পরেও তারা কিন্তু একটা প্যারালাল প্ল্যাটফর্ম পেয়েছেন, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, এবং তারা কিন্তু নিরন্তর, রিলেন্টলেস, বিশ্বাস করুন, প্রতিদিন প্রতি ঘন্টায় তারা মোদি, বিজেপি, মোদির সরকার, তাদের বিভিন্ন নীতি, সেই সব কিছু নিয়ে সমালোচনা করে যান, কাঁটা ফোটান, গুলি ছোড়েন রীতিমতো, কেউ আটকায় না। সুতরাং আপনি যখন গদি মিডিয়ার কথা বলেন আর নরেন্দ্র মোদী আর বিজেপি কতটা ফ্যাসিস্ট বলেন, তখন এই কথাটাও কিন্তু বোধহয় প্যারালালি মাথায় রাখা উচিত। এই প্ল্যাটফর্মগুলো কিন্তু ভারতবর্ষে আছে প্রবলভাবে। আপনি যেমন আমাদের ভিডিওটা ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, তাদেরও খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। এখন প্রশ্নটা হলো, মোদি বিরোধিতার এই স্পেসটা থাকা সত্ত্বেও কেন বারবার বিরোধীরা মোদি ফ্যাসিস্ট, মোদি প্রেস কনফারেন্স করেন না, এই অভিযোগগুলো করেন? আমরা যেখানে মিডিয়ার মানুষ, আমাদের জীবনে এডুকেশনের একটা অধ্যায় শেষ হওয়ার পরই আমরা যখন এই খবরের জগৎটায় পা রেখেছিলাম, তখন তো আমাদেরও এই প্রশ্নটা তাড়িয়ে বেড়ায়। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী নরওয়েতে গিয়ে কেন প্রশ্ন নিলেন না, অপ্রিয় প্রশ্ন শুনলেন না, তাই নিয়ে প্রচুর মানুষের প্রচুর মাথা ব্যথা। এখানে একটা ছোট্ট কথা বলতে এলাম, যেটা ওই সাংবাদিক হিসেবে কিছু বদঅভ্যেস থেকে যায় তো, যেগুলো আজও ছাড়তে পারিনি, জানেন তো। মিডিয়াতে আমাদের বেশ কিছু টার্মিনোলজি থাকে, খুব টেকনিক্যাল। প্রেস ব্রিফিং যেমন, সেরকমই একটা শব্দ প্রেস কনফারেন্স, বাংলা করলে সাংবাদিক বৈঠক, আর আরেকটা ব্রিফিং। এখন এই ব্রিফিংয়ে কী হয়, প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিটা কি হয়, কোনো একজন পড়ে শোনান, সেটা সরকার পক্ষের কেউ হতে পারেন বা কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব, তিনি এসে পড়ে শোনান। প্রেসের জন্য সেখান থেকে খবরের কী কী পয়েন্ট সেগুলো জানিয়ে দেওয়া হয়। তারপর স্বাধীন প্রেস, স্বাধীন মিডিয়া, তারা কোন পয়েন্টটাকে কিভাবে নেবে, কোনটাকে হাইলাইট করবে, কোনটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে ধরবে, কোনটাকে 4 নম্বর, সেটা তাদের স্বাধীনতা। আর উল্টো দিকে প্রেস কনফারেন্স মানে সাংবাদিক বৈঠক, সেটা কিন্তু পুরো আলাদা। সেখানে আপনি আগে থেকে একদম সময়, ভেন্যু, এই সব কিছু জেনে কোনো ব্যক্তিত্বকে প্রশ্ন করতে পারেন। তিনি সাংবাদিক হতে পারেন, কোনো ফিল্ম স্টার হতে পারেন, কোনো খেলোয়াড় হতে পারেন, যে কেউ হতে পারেন। এই দুটোর মধ্যে এটাই একটা টেকনিক্যাল তফাৎ। নরওয়ের যে ঘটনাটা নিয়ে, এই হেলে লিং বলে নরওয়ের যে সাংবাদিক, তাকে রাতারাতি বেশ কয়েক মিলিয়ন ফলোয়ার তিনি ভারতবর্ষ থেকে পেয়ে গেলেন, এবং এই যে বাম বাস্তুতন্ত্রের সিস্টেম, তারা রাতারাতি তাকে একেবারে হিরোইন বানিয়ে দিলেন, আইডল বানিয়ে ফেললেন। তিনি কিন্তু এই ভুলটা করেছেন। আমার কাছে কিন্তু এটা অ্যাবসলিউটলি ভুলই মনে হয়েছে, কারণ তিনি একটা প্রেস ব্রিফিং অ্যাটেন্ড করতে গিয়েছিলেন, প্রেস কনফারেন্স নয়। তিনি প্রেস ব্রিফিংয়ে যখন প্রশ্ন করেছেন একটা দেশের প্রধানমন্ত্রীকে, তখন তিনি বেরিয়ে গেছেন, কিন্তু তারপর সেই একই দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাকে অফিসিয়াল ইনভিটেশন পাঠানো হয়েছিল প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করার। যে কোনো দেশ যখন তাদের সর্বোচ্চ কোনো প্রশাসনিক প্রধান, তারা যখন অন্য দেশে সফর করেন, তার তো বেশ কিছু বিদেশ নীতির, কিছু কূটনীতির প্রোটোকল থাকে। সেই প্রোটোকলে আপনি প্রশ্ন করার সুযোগটা পান সাংবাদিক বৈঠকে। এখন হেল সেখানেও পৌঁছেছিলেন, হেল না হেলি, ওনার এক্স্যাক্টলি নামের যে প্রোনাউন্সিয়েশনটা হয়। তো তিনি সেখানে একটা প্রশ্ন করেছিলেন যে কেন ভারতবর্ষকে ইউরোপ বিশ্বাস করবে ইত্যাদি। সেখানে আমি অদ্ভুত একটা দৃশ্য দেখেছিলাম, যে ভারতীয় কন্টিনজেন্টের তরফে যিনি উত্তর দিচ্ছেন, তার পুরো উত্তরটা শোনার ধৈর্য ওই মহিলা সাংবাদিক দেখাননি। উনি আমার থেকে বয়সে অনেক কমই হবেন আমার ধারণা, অনুজই বলবো।
যেহেতু বয়স কম, ফলে বোধহয় সিনিয়র হিসেবে একটা কথা বলতে পারি, আমি যাকে প্রশ্ন করছি প্রেস কনফারেন্সে সেই মানুষটা ব্যক্তিগতভাবে আমার রুচির না অরুচির, তাকে আমি পছন্দ করি না অপছন্দ করি, সেটা কিন্তু প্রেস কনফারেন্সের বিষয় থাকে না। তিনি যে উত্তরটা দিচ্ছেন সেটা শুনতে হয়, তারপর আমার কি ব্যাখ্যা হলো সেটা তো আমি তার প্রশ্নের উত্তরকে যখন সমালোচনা করব, কাটাছেঁড়া করব, সেটা লেখার বা বলার সুযোগ আমার থাকে। যাই হোক, এক্ষেত্রে সেটা ঘটেনি। সেই বিষয়টা থেকে আমরা আবার আমাদের টপিকটায় ফিরে আসি। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করেন না যারা বলেন, তারা কি একবারও বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যায়? আপনি বলবেন তৃণমূল সমর্থক হলে, হ্যাঁ, পলতার এই হারের পরও যদি আপনি প্রবলভাবে তৃণমূলের ধ্বজাবাহক হন, তাহলে বলবেন কেন দিদিকে তো প্রশ্ন করা যায়, দিদি সব চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়ান ভোটের আগে, মাঝে মাঝে বছরে একবার করে স্টুডিওয়ে পৌঁছে যান, হেসে হেসে অ্যাঙ্কাররা, চ্যানেলের যারা মাথায় বসে থাকেন, যাদের আমার কিছু অগ্রজ সাংবাদিক ইদানিং ডগ স্কোয়াড বলে ডাকেন, তারা তো প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, প্রশ্ন তো করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যায়, দিদি আপনি ঝোল রাঁধার সময় জিরেটা কতটা দেন? আপনি এই মুহূর্তে কি সিরিয়াল দেখছেন? দিদি আপনি ওই সিনেমাটা দেখলেন? এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন, জানেন তো। এই প্রশ্নগুলো করার জন্য রীতিমতো টলিউড থেকে কিছু মানুষকে ডেকে আনা হয়, শহরের ডাক্তারদের ডেকে আনা হয়, পরিবেশবিদদের ডেকে আনা হয়, ফুটবলারদের, ক্রিকেটারদের ডেকে আনা হয়, শিল্পপতি, মানে ওই আর কি পশ্চিমবাংলায় যে কজন বেঁচে টেচে আছেন তাদের ডেকে আনা হয়। রাজনীতিবিদরা তো আসেনি, বিভিন্ন সংগঠনের মাথাদেরও ডেকে আনা হয়। আর তারপর কোনো একটা 5 তারা হোটেল শহরে ভাড়া করে নেওয়া হয়, দুর্দান্ত লাইট সেটিং করা হয়, পেছনে ব্র্যান্ডিং দেওয়া হয়, গোল টেবিল বসিয়ে দেওয়া হয়, সাইকোডেলিক আলো বেশ সুন্দর ঘোরে, ওই থিয়েটারে যেরকম আমরা দেখে অভ্যস্ত, আর তারপর এই প্রশ্নগুলো করা হয়। সব মিলিয়ে আমরা দিদি মিডিয়ার একটা অদ্ভুত সার্কাস দেখতাম, জানেন তো। আর মনে হতো যারা এই প্রশ্নগুলো করার জন্য চেয়ারে বসে থাকেন তারাও তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া, ফলে তিনি ওই যে বললাম কাল্পনিক স্পাইডারম্যান, সুপারম্যান বা ওই লাইটম্যানের যোগ্যতা নিয়ে তিনি কি করে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করবেন? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে সঙ্গী হন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজনেস ক্লাসে উড়ে যান বিদেশে, আর তারপর লন্ডন থেকে মাদ্রিদে পেছনে হেঁটে জগিং করেন, তারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে, বা আজকাল খুব চলছে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করবেন বলুন তো? ভাবতে হয় আমাদের। আর এই প্রশ্নগুলো এখন আপনাদের তুলতে পারছি, কেন তুলতে পারছি সেটা তো বললাম। এখন মুশকিলটা হলো, এই যে যাদের কথা বলছিলাম সেরকম একটা উদাহরণ আপনাকে দিতে পারি। আমার মনে পড়ছে নিউজ 18 বাংলা, আমি যে চ্যানেলটায় ছিলাম এর আগে, সেখানে আমরা এরকম একটা ইদানিং জাস্ট নির্বাচনের আগে 2টো ইন্টারভিউ দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটা ইন্টারভিউ রীতিমতো এই ধরনের হাট বসিয়ে, একেবারে সেলিব্রিটি শহরের সব চাঁদের হাটেদের বসিয়ে, মেলা বসিয়ে করা হয়েছিল। এখন মজাটা হচ্ছে, যে গোলটেবিল সার্কাসটা আমরা দেখেছিলাম টিভির পর্দায়, সেখানে কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদার সেটা তো খুব সহজেই চোখ কান খোলা রাখলে বুঝতে পারা যায়। এখন এই তাবেদাররা কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের যখন চোখ আর কান হয়ে ওঠেন, তখন অসুবিধেটা কী হয়? এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন, জানেন তো। একসময় মনে পড়ে আমরা ছোটোবেলায় যখন আনন্দবাজার বা বর্তমান পড়তাম, তখন এত কাগজের অপশান ছিল না, আজকাল ছিল। কিন্তু মনে পড়ে স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেক দিন টার্ফের লড়াইতে, রাস্তার লড়াইতে সিপিআইএমের চোখে চোখ রেখে লড়াই করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কলম ধরতেন কে জানেন তো? বরুণ সেনগুপ্তর মাপের ব্যক্তিত্ব। আর ইদানিং যে সমস্ত অরুণ বরুণ কিরণমালারা মমতার আশেপাশে ঘুরে বেড়াতেন মৌমাছির মতো ভোঁ ভোঁ করে, তাদের পোর্টফোলিও সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এখন এখানে একটা মুশকিল আছে। বরুণ সেনগুপ্তর মাপের মানুষ যদি আপনার লড়াই নিয়ে বলেন, আপনার বিরোধী নেত্রী হিসেবে আপনার যে রেজিলিয়েন্স সেটা নিয়ে লেখেন, তাহলে তিনি অন্তত আর কিছু করুন বা না করুন, আপনাকে
মাটির গন্ধটা, গ্রামের ফ্লেভারটা, রাজপথের ধুলোটা ঠিকঠাক চিনিয়ে দেন। ফলে আপনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি পাবলিক পালস কি বলছে। কিন্তু আপনি যখন এই লাইটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান পরিবৃত একটা সিস্টেম তৈরি করেন, আপনার পাশে একটা কোকুন তৈরি করেন রানী মৌমাছির মতো, তখন না মানুষের অসন্তোষটা, অ্যান্টি ইনকামবেন্সিটা, এই যে রাগটা, এই যে চোয়াল চেপে মানুষের ক্ষোভটা, বিক্ষোভটা, সেগুলো আপনার কাছে পৌঁছয় না। সেগুলো সব একটা প্রলেপে আটকে যায়। কারণ ওই যে বললাম, আপনার চামচ, হাতা, খুন্তি, তারা তো আপনার কাছে ওগুলো পৌঁছতে দিতে চান না। তারা ভাবেন এতে তাঁদের নম্বর কমে যাবে। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন আর স্বভাবসিদ্ধ স্টাইলে যেভাবে আমলাদের ডাঁটেন উনি বিভিন্ন সরকারি বৈঠকে, সেভাবে, এই তুই বেরিয়ে যা তো এখান থেকে, এই তুই উঠে পড়তো, তুই এখান থেকে যা, যদি এইগুলো শুনতে হয়, তাহলে তো কলাটা, মূলোটা এগুলো সব আটকে যাবে। যে সমস্ত কমিটিগুলোর, অনারারি কমিটিগুলোয় বসে বেশ অনেক কিছু আমদানি হয়, সেগুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে। খুব মজা লাগলো পরিবর্তিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। ওই যে বললাম, ফলতায় আমরা অদ্ভুত কিছু জিনিস দেখলাম। বিজেপি জিতছে, 2 নম্বরে সিপিআইএম, অনেকটা বড় গ্যাপের পর। তারপর কংগ্রেস, আর নোটার সঙ্গে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। ঠিক এই পরিপ্রেক্ষিতে যখন ফেসবুক লাইভ করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আমরা তার গলায় এমন কিছু শব্দবন্ধ শুনছি যেগুলো সচরাচর শুনে আমরা অভ্যস্ত ছিলাম না, জানেন তো, 15 বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আমি শুনেছি। হে ভগবান, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি শুনেছি। তিনি কনফিডেন্ট হলে বলতেন আমি দেখেছি, এই তো আমি দেখলাম, আমি বলছি। সেই অথরিটির ব্যাপারটা নেই। আমি শুনেছি, অর্থাৎ এখনও তিনি ঘরবন্দি, আর এখনও তার কাছে খবর পৌঁছচ্ছে তার প্রেফারেবল চালুনির মাধ্যমে, ওই সেই চোখ কানেদের মাধ্যমে। এইভাবে চললে দিদি, আপনি কি রাস্তায় নেমে রাস্তার পালস বুঝতে পারবেন? আর সেটা করতে যত দেরি হবে, তত তৃণমূল কংগ্রেস কি রাজনৈতিকভাবে অতটা প্রাসঙ্গিক থাকবে? প্রশ্ন কিন্তু উঠছে। অপ্রিয় লাগতে পারে আজকে এই কথাগুলো, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এলেন, অথচ তার গলায় ঝাঁঝের সঙ্গে জয় বাংলা আমরা একবারও শুনলাম না। তাহলে কি বাংলাদেশের স্লোগান ব্যাকফায়ার করে গেছে, সেটা তিনি বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, রাস্তায় নেমে আন্দোলন করতে করতে যিনি তার একটা নিজস্ব রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করেছেন, আজকে হঠাৎ তার সেই রাস্তায় নেমে প্রতিবাদের ধকটা রাতারাতি উধাও হয়ে গেল কেন? ওই যে বলছিলাম, অনেকে বলছেন যে ফলতার হার, দলের ভেতর যে আভ্যন্তরীণ কোন্দলগুলো সামনে আসছে, দিদি মিডিয়ায় যে ব্যাপক গণছাঁটাই শুরু হয়েছে, সেগুলোর পর আসলে নাকি তৃণমূলের মুষল পর্ব চালু হয়েছে। মহাভারতের মুষল পর্ব আমরা জানতাম, সেই মুষল পর্ব। কিন্তু প্রশ্ন হলো, এই যে দিদি মিডিয়ার যারা মাতব্বররা ছিলেন, বিভিন্ন চ্যানেল, খবরের কাগজ, পোর্টাল, সেগুলোর মাথায়, এই পুরো ব্যাপারটা কি তাদের ইস্তফা বা গণছাঁটাই সেগুলোতেই থেমে যাবে, নাকি এর কোনো বৃহত্তর অভিঘাত হবে? এর আরও বড় কোনো, শুধু ট্রেলার শুরু হয়েছে, আমরা লম্বা সিনেমা দেখব? আমরা অপেক্ষায়, আমরা জানি না, এই প্রশ্নের উত্তর তো আমরা জানি না, আগামী দিনে জানতে পারবো। তবে জানেন তো, ওই মান্নাদের গান যেটা দিয়ে শুরু করেছিলাম, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। অভিমানও নয়, রাগও নয়। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যখন এই পর্বটা আপনাদের সামনে তুলে আনছি, আর তার শেষ পর্বে খুব ভয় ভয় শেষ করছি। কেন জানেন তো? হাজার হলেও সাংবাদিকতার পেশাটার থেকে, মেন স্ট্রিম থেকে ছিটকে যাওয়ার পর, ওই যেরকম হ্যালির ধূমকেতু ছিটকে যায় না কক্ষ থেকে, সেরকমভাবে ছিটকে যাওয়ার পর আমরা তো সামান্য খড়কুটো নিয়ে বেঁচে থাকা মানুষ। আমাদের কাছে আর ওই ফেলুদার সোনার কেল্লার মুকুলের বাবার মতো আমাদের আর কি বলুন, আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়েই আছি, সেখানেই একটু মাঝে মাঝে না হয় অপ্রিয় প্রশ্ন করি। কিন্তু এবার লড়াই রীতিমতো তাগড়াই, কারণ এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে খুব চাপে পড়ে গেছি, জানেন তো। কারণ এমন একজনের সঙ্গে লড়াই করতে হবে যিনি দুর্দান্ত আঁকেন, দারুণ ছড়া লেখেন, হাম্বা হাম্বা, কাম্বা কাম্বা, রাম্বা রাম্বা, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই চিৎপটাং,
যিনি এত ভাষা জানেন, বাংলা, হিন্দি, উর্দু, অলিচিকি অবশ্য ভাষা নয়, এত বই লেখেন, এত রয়্যালটি পান, সেই মানুষটা যখন এবার তার নিজের নামের দিদি মিডিয়া ছেড়ে সোশ্যাল মিডিয়ায় আসছেন কন্টেন্ট ক্রিয়েটার হতে, তখন নিজেরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এত প্রতিভাবান কারুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এটা ভেবে ভয় তো পেতেই হবে। তো যাই হোক, আজকে এই ভয়টা নিয়েই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই পর্বটা? আপনারা ভয় পেলেন নাকি আনন্দ পেলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবরের ডান দিকে প্রদীপ্ত আপনাদের সঙ্গে নিয়মিত হাজির হয় ইউটিউবে, তাই যদি আমাদের একটু অভয় দিতে চান, সাপোর্ট করতে চান, তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমাদের লাইক, ফলো করতে ভুলবেন না। আবার এরকম কোনো রাজনৈতিক টপিক নিয়ে ফিরে আসব, কথা হবে একদম চোখে চোখ রেখে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি প্রদীপ্ত আজকের মতো সাইন অফ করছি। শুভরাত্রি।